বাংলা সাহিত্যে সর্বোচ্চ পাঠকপ্রিয়তা পেয়েছিলেন হুমায়ূন আহমেদ। বলা হয়ে থাকে, শরৎচন্দ্রের পর কোনো লেখক এতটা পাঠকপ্রিয়তা পেয়েছিলেন। তার সাহিত্যে তিনি মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনের অন্ধকার দিকগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেশীয় কাঠামো ও লোকজ অনুষঙ্গে সমৃদ্ধ তার সাহিত্য। নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জীবনের যে মানবিক দিকগুলো ছিল, সেই দিকগুলোতে আলো ফেলে খুব জীবন্তভাবে তিনি তুলে ধরেছেন পাঠকের সামনে। বাংলা সাহিত্যে অনেক পাঠক তিনি তৈরি করেছেন নিজ হাতে। মধ্যবিত্তের কাহিনী যখন পাঠকেরা পড়ে, তখন নিজেদের সঙ্গে যেন একটা সেতুবন্ধন তৈরি করে নেয়। নিমিষের মধ্যেই তার গল্পের মধ্যে ঢুকে যায় পাঠকেরা। তার গল্প বলার সহজ ভঙ্গি এবং বর্ণনা পাঠককে আকৃষ্ট করে বইটি শেষ পর্যন্ত পড়ার জন্য। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে অনেক যেমন পাঠক তৈরি করেছেন, তেমনি কালজয়ী কিছু সাহিত্যকর্ম রেখে গেছেন। তেমনি একটি রচনা নন্দিত নরকে, একটি মধ্যবিত্ত পরিবারের মানবিক আবেদনের কাহিনী খুব সুন্দরভাবে এই উপন্যাসে তিনি তুলে ধরেছেন। নন্দিত নরকে হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস হলেও এটি ছিল তার দ্বিতীয় লেখা উপন্যাস। তার প্রথম লেখা উপন্যাস শঙ্খনীল কারাগার, যদিও এটি পরে প্রকাশিত হয়। 1970 সালে লিখিত হয়েছিল নন্দিত নরকে, কিন্তু মুক্তিযুদ্ধের ডামাডোলের মধ্যে এই উপন্যাসটি আর প্রকাশিত হয়নি। পরবর্তীতে 1972 সালে মুখপত্র নামে একটি সংকলনে উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসটি পড়ে খুবই মুগ্ধ হন আমাদেরই কথা সাহিত্যিক আহমদ ছফা, এবং তার উদ্যোগেই মূলত 1972 সালের শেষের দিকে খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি প্রকাশনী থেকে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর এর যে পাঠক ছিলেন, তার মধ্যে একজন খ্যাতিমান লেখকও ছিলেন। তার নাম বাংলা বিভাগের অধ্যাপক আহমদ শরীফ, এবং তিনি স্বপ্রণোদিত হয়ে এই উপন্যাসটির একটি সমালোচনা পত্রিকায় লিখেছিলেন। তিনি বলেছিলেন, হুমায়ূন আহমেদ বয়সে তরুণ, মনে প্রাচীন দ্রষ্টা, মেজাজে জীবন রসিক, স্বভাবে রূপদর্শী, যোগ্যতায় দক্ষ রূপকার। ভবিষ্যতে তিনি বিশিষ্ট জীবনশিল্পী হবেন, এই বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করব। উপন্যাসটি প্রথমে যে প্রচ্ছদে বের হয়েছিল, সেই প্রচ্ছদটি তৈরি করেছিলেন লেখকের ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল এবং ভাস্কর শামীম শিকদার। কিন্তু তখন এই উপন্যাসটি ততটা জনপ্রিয়তা পায়নি। পরবর্তীতে যখন শিল্পী কাইয়ুম চৌধুরীর হাতে প্রচ্ছদটি নতুন রূপ পায়, তখন এই উপন্যাসটি বাজার জয় লাভ করে ফেলে। এই উপন্যাসটি পাঠকপ্রিয়তা অর্জন করে ফেলে। পরবর্তীতে এই উপন্যাসের সমালোচনা লিখেছেন দেশ পত্রিকায় সনাতন পাঠক ছদ্মনামে সুনীল গঙ্গোপাধ্যায়। এছাড়াও আমাদের বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে শামসুর রহমান, হাসান হাফিজুর সহ আরও অনেকেই এই বইটির সমালোচনা লেখেন। এই বইটির উৎসর্গপত্রে লেখা ছিল নন্দিত নরকবাসী, মা বাবা, ভাই বোনদের। 1993 সালে এই বইটি ইন ব্লিসফুল হেল নামে ইংরেজিতে প্রকাশিত হয়। এই উপন্যাসটি প্রথমে 1975 সালে নাট্যরূপ দেওয়া হয় এবং 2006 সালে কবি বিলাল আহমেদের পরিচালনায় এটি চলচ্চিত্রে রূপ পায়। এই উপন্যাসের কেন্দ্রে রয়েছে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সংগ্রাম ও অসহায়ত্বের কাহিনী। উপন্যাসটি প্রথম পুরুষে লেখা। এই উপন্যাসের কথক লেখক নিজেই। এই উপন্যাসে একটি নিম্নবিত্ত পরিবারের হাসি, কান্না, দুঃখ খুব সুন্দরভাবে লেখক পাঠকের সামনে তুলে ধরেছেন। এই উপন্যাসের প্রধান কোনো চরিত্র নেই। বলা যায় প্রধান চরিত্র এই উপন্যাসের একটি পরিবারের হাসি, কান্না, সুখ দুঃখ সহ সব কিছু মিলেই একটা ঘটনাবহুল জীবন। এই উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে যেমন আছে মা বাবা এবং তাদের সন্তান খোকা, মন্টু, রাবেয়া ও রুনু। খোকা পরিবারে পড়াশোনায় খুবই মনোযোগী, সেজন্য তাকে নিয়ে বাবা মা সহ পরিবারের সবার অনেক আশা। সে পড়াশুনো ভালো করে চাকরি করে সংসারের সব দুঃখ দূর করবে, এমনই একটা মনোভাব পরিবারের সবার মধ্যে।
এই পরিবারের আরেকটি ছেলে সন্তান যার নাম মন্টু। সে আসলে একটু খামখেয়ালিপনা এবং সবসময় খেলাধুলো নিয়েই ব্যস্ত থাকে। এই উপন্যাসে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র হচ্ছে রাবেয়া, যে মানসিক প্রতিবন্ধী। সে জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী কি অন্য কোনোভাবে একথা লেখক উপন্যাসে তুলে ধরেননি। আরেকটি চরিত্র আছে যার নাম রুনু, এই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। এছাড়াও আরও কিছু চরিত্র নিয়ে এই উপন্যাসটি গঠিত হয়েছে। তবে এই উপন্যাসে এই নিম্নবিত্ত পরিবারে আরেকজন আছে যে আশ্রিত, যাকে সবাই বলে মাস্টার কাকা। মূলত খোকার বাবার এক বাল্য বন্ধু। আনন্দমোহন কলেজে পড়াশোনা করার শেষে তিনি এই বাড়িতে এসে আশ্রয় লাভ করেন এবং এখানেই তার জীবন অতিবাহিত হয় খোকা এবং খোকার ভাইদের পড়াশোনার হাতে করি এই মাস্টার কাকার হাতে। উপন্যাসে রাবেয়া মানসিক প্রতিবন্ধী এবং সে পাড়াময় ঘুরে বেড়ায়। পাড়ার ছেলেরা যদি তাকে খারাপ কথা বলে তাতেও সে হাসে, ভালো কথা বললেও সে হাসে। ভালো এবং মন্দের যে একটা পার্থক্য সেটা কখনো ধরতে পারে না রাবেয়া, কারণ সে মানসিক প্রতিবন্ধী। এই উপন্যাসের কাহিনী মূলত রাবেয়াকে কেন্দ্র করেই ঘটেছে। একদিন রাবেয়া বাড়ি থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর যখন কেউ তাকে খুঁজে পায় না, তেমনই এক সময়ে সন্ধ্যার পর সেই মাস্টার কাকা রাবেয়াকে নিয়ে বাড়িতে ফেরে। এমনিভাবেই তাদের জীবন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু একদিন চা খাওয়ার সময় হঠাৎ বমি করে দেয় রাবেয়া। এই রাবেয়াকে নিয়েই একটা জটিলতা তৈরি হয় সাধারণ নিম্নবিত্ত পরিবারে। তারা বুঝতে পারে এই পাগল মেয়ের কেউ সর্বনাশ করেছে। রাবেয়া সন্তান সম্ভবা হয়ে পড়ে। সাধারণ একটা সংসারে অশান্তির ঝড় বয়ে যায়। এমনই সময়ে খোকা, যে খুবই পড়াশোনায় মনোযোগী ছিল, তার একটা ভালো বেতনে চাকরি জুটে যায়। কিন্তু সেই চাকরির যে সুখ তারা মনে প্রাণে আনন্দ সহকারে উপভোগ করবে, সে সুযোগটাও তাদের হয় না। কারণ একটা অবিবাহিত মেয়ে সন্তান সম্ভবা হয়ে ওঠে তাদেরই পরিবারে। সেজন্য তাদের মধ্যে একটা ভীতি সবসময় সঞ্চার থাকে। রাবেয়াকে নিয়ে কি করবে ভেবে পায় না তাদের বাবা মা। সমাজে মুখ দেখানো কষ্টকর হয়ে যাবে তারা খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই কোনো একদিন ভোরে রাবেয়ার গর্ভপাতের চেষ্টা করা হয় এবং সেই চেষ্টাতেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শহর থেকে ডাক্তার আসার আগেই রাবেয়া মৃত্যুবরণ করে। গল্পের কাহিনী এখানেই ঘুরে যায়। মন্টু মাস্টার কাকাকে হত্যা করে। মন্টু নৃশংসভাবে মাস্টার কাকাকে যখন হত্যা করে, তারপরেই তাকে পুলিশে দেওয়া হয়। সে জেলে যায় এবং বিভিন্নভাবে জেরা করা হয় কেন সে মাস্টার কাকাকে হত্যা করেছে। কিন্তু মন্টু কোনোভাবেই স্বীকার করে না। যদিও সে স্বীকার করে না, তবুও আমরা বুঝতে পারি যে রাবেয়ার যে সর্বনাশ হয়েছিল তার জন্য মন্টু মাস্টার কাকাকেই দায়ী করেছে। আদালত মন্টুর ঠান্ডা মাথায় মাস্টার কাকাকে হত্যা করার জন্য ফাঁসি দিয়ে দেয় এবং উপন্যাসটি শেষ হয় যখন খোকা এবং তার বাবা জেল গেটের বাইরে দাঁড়িয়ে থাকে মন্টুর ফাঁসি হওয়ার পর লাশ গ্রহণ করার অপেক্ষার জন্য। এইভাবেই করুণভাবে একটি মধ্যবিত্ত সংসারের চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের রচনা শৈলীর প্রধানতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গল্প বলার সহজ ভঙ্গি। সব কিছুকেই তিনি খুব সুন্দরভাবে সহজভাবে পাঠকের সামনে উপস্থাপন করতে পারেন। আমাদের মধ্যবিত্ত সমাজের যে দিকটাতে কেউ হয়তো ভালোভাবে চোখ তুলে তাকিয়েও দেখেনি, সেই দিকটিও তিনি আলো ফেলে মানবিক দৃষ্টিতে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। নন্দিত নরকের প্রথম পৃষ্ঠার উপন্যাস কথকের মানে খোকার বাবা মার রাত্রিকালীন কথাবার্তা এবং আকার ইঙ্গিতে লেখক একটা সম্পর্কের যে গভীরতাটা তুলে ধরেছেন তা পাঠক হিসেবে সবাইকে নাড়া দিয়ে যায়। মূলত মধ্যবিত্ত পরিবারের দৈনিক ভালো লাগা মন্দ লাগা খুব সুন্দরভাবে এই উপন্যাসে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। ছোট ছোট অনুভূতিগুলো কখনো আকারে, কখনো ইঙ্গিতে বা কখনো ছোট ছোট বর্ণনায় আমাদের সামনে জীবন্তভাবে তুলে ধরেছেন। এই উপন্যাসের প্রধান চরিত্র মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ, আনন্দ কষ্ট এবং যৌনতার গল্প। এই উপন্যাসে লেখক যেমন
পরিবারের প্রত্যেকটি চরিত্রের গভীরে ঢোকার চেষ্টা করেছেন, তেমনইভাবে রাবেয়া চরিত্রটিকে ঘিরে নতুনভাবে গল্প তৈরি করার চেষ্টা করেছেন। রাবেয়াকে ঘিরেই এই উপন্যাসটা রচিত হয়েছে। রাবেয়া মানসিক প্রতিবন্ধী, সহজভাবেই তার জীবন চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার সহজ স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে। যদিও উপন্যাসে লেখক বিস্তারিত তুলে ধরেননি, কিন্তু আমরা বুঝতে পারি যে রাবেয়ার যে সর্বনাশ করেছে সে মাস্টার কাকা। মূলত মাস্টার কাকার পাশবিকতার কাছেই রাবেয়ার স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটেছে, এবং এই ছন্দপতন মেনে নিতে পারেনি বলেই মন্টু মাস্টার কাকাকে নির্মমভাবে হত্যা করেছে। মূলত লেখক এখানে একটা সমাজের যে মুখোশধারী ভদ্র লোকজন থাকে তাদের মুখোশ উন্মোচন করেছে মাস্টার কাকা চরিত্রের মধ্য দিয়ে। উপন্যাসে যেমন মাস্টার কাকাকে জীবিত রাখেননি, লেখক হয়তো তেমনইভাবেও আমাদের সমাজে এরকম মুখোশধারী লম্পট চরিত্রকে কখনো বেঁচে থাকার অনুমতি দিতেন না। আসলে আমাদের সমাজে হয়তো এরকমই অনেক চরিত্রই আমাদের আশেপাশে আছে, তাদের পাশবিকতার কাছে অনেক সাধারণ জীবনই হয়তো নির্মমভাবে অচিরেই অল্প বয়সে শেষ হয়ে যায়। এই বিষয়ে আমাদের অবশ্যই সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। উপন্যাসটিতে বাইরের দুনিয়ায় মেয়েরা আজও যে কত অনিরাপদ সেই দিকটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন রাবেয়ার করুণ পরিণতির মধ্য দিয়ে। লেখক এ সম্পর্কে বলেছেন, মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়, সে নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই। মানসিক প্রতিবন্ধী হলেও রাবেয়ার জীবন হয়তো সহজ স্বাভাবিকভাবেই শেষ হয়ে যেত, কিন্তু একমাত্র মুখোশধারী মাস্টার কাকার জন্যই তার জীবনটা অচিরেই শেষ হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তাদের সম্মানটাকে খুবই বড় করে দেখে, কারণ সম্মান ছাড়া তাদের কাছে আর তো কিছু নেই। অর্থনৈতিকভাবে তারা খুবই দুর্বল থাকে। এই সম্মানটাকে বাঁচিয়েই, এই সম্মানটাকে পুঁজি করেই তারা সমাজে মাথা উঁচু করে চলতে পারে। সেই সম্মানটাই যখন থাকে না, তখন তারা দিক বিদিক শূন্য হয়ে যায়। সেজন্যই হয়তো রাবেয়া যখন সন্তান সম্ভবা হয়ে উঠেছিল, তার বাবা তাকে হত্যা করার কথাও বলেছিল। এই যে একটি পিতা তার কন্যাকে হত্যা পর্যন্ত করতে চায় শুধুমাত্র সম্মানের ভয়ে। আমাদের সমাজের যে একটা দৃষ্টিভঙ্গি আছে, এই দৃষ্টিভঙ্গিটা পাল্টানো দরকার। মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই, এটা আমাদের সবার আগে স্বীকার করা প্রয়োজন। হুমায়ুন আহমেদ তার গল্প, উপন্যাসে, নাটকে, সিনেমায় এবং টেলিভিশনে এই মধ্যবিত্ত জীবনের নানা দিক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সহজ এবং স্বাভাবিক গল্প বলার ভঙ্গিতে তিনি সমাজের যে সমস্যাগুলো সেই দিকগুলোতে আলোকপাত করেছেন। তার যে হাস্য কৌতুকের মধ্যেও সমাজের জন্য একটা বিরাট মেসেজ থাকত। তার উপন্যাস পাঠ করে লেখকেরা সেই বিষয়ে সজাগ হয়ে উঠত। তিনি খুব সহজ এবং সাবলীল ভাষায় তার গল্প বলে গেছেন, এবং সেজন্যই মূলত পাঠকরা তার সাহিত্যকে বড় আপন করে নিয়েছে। যখন সে একটা সাহিত্যকর্ম পড়ে, তখন সেই সাহিত্যকর্মের সাথে নিজেকে সে মেলাতে পারে। মনে হয় নিজের কথাই যেন লেখক বলেছেন তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে। সেই জন্য বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। নন্দিত নরকে উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর এই উপন্যাসটি সমালোচনা করে দৈনিক জনকণ্ঠে কবি শামসুর রহমান লিখেছিলেন, বইটি পড়ে আমার এত ভালো লেগেছিল যে শতপ্রবৃত্ত হয়ে আমি আমার কলামে সেই বইয়ের একটি নাটি দীর্ঘ আলোচনা করি। সেদিনই আমার মনে হয়েছিল আমাদের কথা সাহিত্যে একজন নতুন কথাশিল্পীর আবির্ভাব ঘটেছে। সহজ সরল উপস্থাপনার জন্য হুমায়ুন আহমেদ যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, আজ পর্যন্ত সেই জনপ্রিয়তা তার অটুট আছে। মৃত্যুর পরেও কিন্তু তার জনপ্রিয়তা শেষ হয়ে যায়নি। তার সৃষ্ট যে চরিত্র হিমু, রূপা, মিসির আলী, আজও তরুণ পাঠকেরা মনোযোগ সহকারে এই চরিত্রগুলোকে ধারণ করে নিজের মধ্যে। অনেক তরুণেরাই গল্প, উপন্যাস পড়ে নিজেকে হিমু ভাবে, রূপা ভাবে, মিসির আলী ভাবে।
এভাবেই হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে পাঠকের মাঝে যুগ যুগ ধরে বেঁচে আছেন এবং থাকবেন। নন্দিত নরকে তার একটি শ্রেষ্ঠ রচনাকর্ম বলে মনে করেন তার সমালোচকরা। যদিও তার পাঠক মূলত তরুণ সমাজ, কিন্তু এই উপন্যাসটি সবার কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছিল। নন্দিত নরকে নামটি যেমন সুন্দর, তেমনই সুন্দর এই উপন্যাসের গল্পও। প্রিয় পাঠক, সবাইকে এই উপন্যাসটি পড়ার অনুরোধ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।